নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরে আসলে বেশিরভাগ বাংলাদেশ আছে। সো ওই বাংলাদেশে ওই যে মফস্বল শহরগুলো, ওইখানে কাজ করার সৌভাগ্যটা পাওয়াটা খুব জরুরি, ওইখানে রিচ করাটা খুব জরুরি। দাদাও আমাদের কাছে আসা, আমরাও তাদের কাছে যাওয়া, ওইটাতে আমরা বাংলাদেশ পরিবর্তন করতে পারবো, অনেক কিছু চেঞ্জ করতে পারবো। সো আমরা ওই চেষ্টাটাই করতেছি যাতে আমরা ঢাকার বাইরের প্রজেক্টগুলোতে আর বেশি সময় দিতে পারি, আর বেশি আগ্রহ নিয়ে যেতে পারি। আমরা রুফলাইনার্স টিম বলি আমরা, কারণ আমরা সবসময় টিম ওয়ার্কে বিশ্বাসী। তো আমি, রাজীব, মনন শুরু করেছি, কিন্তু আমাদের সাথে সবসময়ই আমাদের টিম থাকে এবং আমরা ওইভাবেই প্র্যাকটিস করি এবং প্রোডাক্ট যেটাই হোক আমাদের কাছে ওই জিনিসটার যে ইউনিকনেস আছে সেটার অ্যান্সার দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা এভাবেই চেষ্টা করে যাচ্ছি যে প্রত্যেকটা প্রজেক্টের কি প্রশ্ন ইউনিক এবং তার অ্যান্সারটা কি হতে পারে, এবং সেটা খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করি যাতে এটা আসলে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। আমাদের স্থাপত্য চর্চার ধারা খানিকটা ঢাকা কেন্দ্রিক, এবং রাজধানী ঢাকার বাইরে দেশে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে আমরা যে ধরনের স্থাপত্য নির্মাণ হতে দেখি তা যেন গদ বাঁধা। তবে স্থপতিদের হাত ধরে বিভিন্ন অঞ্চলে এখন দারুণ সব স্থাপনা তৈরি হচ্ছে। সে ধরনের কিছু স্থাপনার গল্প নিয়ে কথা বলছি আজকের পর্বে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজ আমরা এসেছি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান রুফলাইনার্সের স্টুডিওতে, এবং আমাদের সঙ্গে আছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্থপতি সারোয়াত ইকবাল তেশা এবং প্রতিষ্ঠানটির আরও একজন কর্ণধার স্থপতি মনন বিন ইউনুস। স্বাগত আপনাদের দুজনকে। আপু, আপনাকে দিয়ে শুরু করি। রুফলাইনার্সের বেশ সুনাম রয়েছে ভিন্নধর্মী কাজের জন্য। আপনাদের এই ভিন্নধর্মী কাজের জায়গা সম্পর্কে জানতে চাই। আমরা 2012 থেকে 3 বন্ধু মিলে কাজ শুরু করি রুফলাইনার্স স্টুডিও অফ আর্কিটেকচার নামে। তো আমরা সবসময় ওই একসাথে কাজ করা, একসাথে ডিসকাস করে কাজ করাটা প্রেফার করি। ওই জন্য হয়তো বা আমাদের যেটা বললেন ভিন্নধর্মী আমি বলবো না, প্রত্যেকটা প্রজেক্টে আলাদা অ্যান্সার থাকে, সেই কারণে হয়তো এটা ইউনিকনেসটা কিছুটা হলেও আসে, বা ওই অ্যান্সারটা ওইটাই দাবি করে দেখে ওটা আসে। আমি, রাজীব আর মনন। তো রাজীব আসলে 2024 সালে আমাদেরকে ছেড়ে ও আসলে একটা মিসট্রিটমেন্টের কারণে চলে যায়। সো এখন আমরা কন্টিনিউ করছি আর কি জার্নিটা। আপনারা কি কি ধরনের কাজ করছেন এবং তার যে বৈচিত্র্য এবং এর মধ্য দিয়ে যে ধরনের অভিজ্ঞতা আপনাদের হচ্ছে সেই বিষয়ে জানতে চাই। আমাদের অবস্থানটা খানিকটা কি কি ধরনের কাজ করছি না এই অবস্থায়, বিকজ আমাদের আগ্রহটা অনেক বড়, অনেক জায়গায়, মানে সেটা ছোট্ট একটা অবজেক্ট ডিজাইন থেকে শুরু করে কোনো একটা বড় বিল্ডিং মাস্টার প্ল্যান থেকে পর্যন্ত আসে। বিকজ প্রত্যেকটা তেশা যেটা বলছে, প্রত্যেকটা প্রজেক্টেরই আলাদা একটা আনন্দ আছে, ওই আনন্দটা পাওয়ার জন্যই আমরা কাজটা করা। ঢাকার প্রজেক্ট, ঢাকার বাইরের প্রজেক্ট সব কিছুই আমরা করছি। ঢাকার বাইরের প্রজেক্টগুলোতে বেশি আগ্রহ, কারণটা হচ্ছে যে ওখানের চাওয়াগুলো অনেক বেশি মাটির সাথে মিলানো, মানে আমার এটা প্রয়োজন, সেই কারণে এটা ঢাকার প্রজেক্টগুলো কিংবা কর্পোরেট প্রজেক্টগুলোতে অনেকখানি অঙ্কভিত্তিক, আমার এত স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিট। ঢাকার বাইরের প্রজেক্টগুলো অনেক বেশি, ঢাকা বাইরে বলতে শুধুমাত্র একটা ভ্যাকেশন হাউস কিংবা এই ধরনের কথা বলছি না, একদম মফস্বলের যে কোনো কনভেনশনাল বিল্ডিংও হতে পারে। ওই প্রজেক্টগুলোতে আমাদের আগ্রহটা একটু বেশি, ওখানে সুযোগও বেশি। মফস্বলের যে কোনো একজন মানুষ একটা আর্কিটেক্ট কী কাজ করে এইটা জানা নেই তাদের, মোস্ট অফ দ্য কেসেস। এটা আসলে তাদের দোষ না, এটা আসলে আমাদেরই বিষয় যে আমরা আসলে পুরোপুরি জানাতে পারিনি যে আসলে আমরা কী করি। বিকজ একটা ভেরি ক্লিশে একটা আইডিয়া আছে যে আগের কাছে কোনো একটা প্রজেক্ট নিয়ে আসলে সেটা যে ওটার নির্দিষ্ট একটা স্কেল থাকতে হবে, ও এত ছোট প্রজেক্ট করতে পারবে না, একটু বড় স্কেল প্রজেক্ট হতে হবে, একটা সময় বেশি লাগবে, বাজেট বেশি লাগবে। এই সবগুলোই আসলে মিথ। একটা আর্কিটেক্ট
সবগুলো প্রজেক্টই যত্ন করে করতে পারে এবং করা উচিত। বাংলাদেশের যে অবস্থান তাতে আমাদের ইম্প্যাক্ট ঢাকা শহরের জন্য যতটা না, ঢাকার বাইরে আরও অনেক বড়োভাবে আর্কিটেক্টের ইম্প্যাক্ট থাকতে পারে। সো ওইগুলোতে আমাদের আগ্রহ অনেক বেশি। আপনারা তো ঢাকার বাইরে নানা ধরনের কাজ করছেন, তো সেক্ষেত্রে কেমন অভিজ্ঞতার মধ্যে যে যাচ্ছেন? ঢাকার বাইরে আসলে যে ধরনের কাজ করা হচ্ছে, কিছু থাকে যে ওনারা ঢাকার বেসড কিন্তু বাইরে গিয়ে একটা রিলিফ চান, হ্যাঁ এটা একটা আছে। আবার ঠিক ওই লোকাল ওখানেই থাকেন এরকম, এই প্রজেক্টগুলো বেশি ইন্টারেস্টিং মনে হয় আমাদের কাছে, কারণ ওটা একটা পুরো ইউনিকনেস থাকে, তাদেরকে বোঝার একটা বিষয় থাকে, একটা বন্ডিং হয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে সেটা বাড়ি হতে পারে, কোনো কমার্শিয়াল বিল্ডিং হতে পারে, অথবা তার সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে সে একটা কিছু হয়তো একটা স্কুল করতে চায় অথবা একটা হসপিটাল করতে চায়। হ্যাঁ, সো এরকম নানান ধরনের অভিজ্ঞতাই আছে। রুফলাইনার্সের পোর্টফোলিওতে প্রচুর কাজ রয়েছে, এত সব কাজের ভিড়েও এই প্রজেক্টগুলো কেন আলাদা? এই প্রজেক্টগুলো মানে মোস্ট অফ দ্য কেস হচ্ছে যে যার যার গ্রামের বাসা অথবা তার নিজস্ব শহরের বাসা। যদি গ্রামের বাসাটা হ্যাঁ ঠিক আছে, তার জেনারেশন কয়েকটা ওখানে ছিলেন, এখন সে ঢাকা বাইরে চলে আসছে বা অন্য জায়গায় কাজ করছে, সে তার গ্রামে আবার একটা বাসা বানাতে চায়, যে থাকতে চায়। সো এইখানে শুধুমাত্র একটা ডিজাইন প্রজেক্ট ওখানে যায় না, এটা পুরো একটা, ওখানে অলরেডি একটা গল্প আছে, ওই গল্পটাকে শুধু গোছানো হয়। এই কারণে এটা প্রত্যেকটা জায়গায় এটা আলাদা আলাদা হচ্ছে। সেটা 8 জন ভাই বোন মিলে একটা ছোট বাড়ি হচ্ছে নিদ্রাবিলাসের মতো, আবার ভ্যাকেশন হাউস হচ্ছে একটা ছবি বাড়ির মতো, আবার যশোরে নিতান্ত একটা কমার্শিয়াল মিক্সড অ্যাপার্টমেন্ট এবং দোকান মিলিয়ে, যেটা খুব কমন আমাদের ঢাকার বাইরে প্রত্যেকটা মফস্বল শহরে এইটাই, নিচের তলায় দোকান আছে, উপরে অ্যাপার্টমেন্ট। ঢাকার জমি এত স্কোয়ার ফিট বানাতে পারি, কি বানাতে পারি, আলোচনা এখানে শুরু হয়। ওর ঢাকার বাইরের প্রজেক্টগুলোতে জমি পরে আসে, আমার ভাই এত টাকা আছে, এত টাকা দিয়ে আমি এরকম একটা বাসা বানাতে চাই, পারবো কিনা। সো ফাইন্যান্স অ্যান্ড বাজেট ইজ অলসো আ কনটেক্সট, জমিটাই শুধু কনটেক্সট না। এই কারণে এটা আলাদা। এবং রিকোয়ারমেন্টসগুলো আসলে ম্যাটেরিয়ালিস্টিক অনেক সময় থাকে না। যেমন আমার মা থাকে, আমরা সবাই মিলে ওখানে গিয়ে থাকবো একটা সময় বছরে, আমরা আমাদের মেমোরিগুলো চেরিশ করবো, এটা আমরা এখানে খুব কমই পাই ঢাকায়। হ্যাঁ, বংশাই বাড়ি একটা প্রজেক্ট আছে যেটা আসলে নদীর পাড়ে, কালিয়াকৈরে, তো বংশাই নদীর পাড়ে। তো ওইখানে যখন আমরা যাই, ওটা ওনাদের রিকোয়ারমেন্টস ছিল যে আমরা ফ্যামিলি নিয়ে থাকবো এরকম একটা জায়গা, কিন্তু সবসময় আমরা নদীটাকে এনজয় করতে চাই। হ্যাঁ, নদীটাকে এনজয় করতে চাই, ওখানে পূর্ণিমা দেখবো। হ্যাঁ, সো এনভায়রনমেন্টটা যাতে ওরকম হয়, কিন্তু বাজেট আবার খুব লিমিটেড। হ্যাঁ, সো আমরা একটা মেটাল ব্রিজ পার হয়ে যাই এবং ওখানে আমরা ওই রাত পর্যন্ত থাকি শুধু ওই এনভায়রনমেন্টটা বোঝার জন্য, রাতে একটা কি হয়। হ্যাঁ, যেহেতু ওনাদের রিকোয়ারমেন্টসটাই কিন্তু ওইটা, ওনাদের এত বড় রুম লাগবে, এত বাথরুম সাইজ এরকম হওয়া লাগবে, ওরকম কোনো রিকোয়ারমেন্টস নাই। সো আর এলাকার একটা টেক্সচার আছে। হ্যাঁ, ওই সব কিছু মিলিয়ে বংশাই বাড়িটা আসলে নদীর পাড়ে একটা টেরাস করা একটা বাড়ি, যেটা সবসময় ওই নদীটাকে এনজয় করার জন্যই একটা, মানে ভিতরে মানুষ থাকতে যাবে না, বাইরেই বের হতে যাবে, ওভাবেই ডিজাইনটা করা। যশোরেরটার ক্ষেত্রে একটা বিষয় ছিল, আমার দেশের বাড়ি যশোরে, সো আমার ওই এলাকাটা একটু জানা বেশি। হ্যাঁ, তো প্রথম একজন বললেন যে এটা আমার স্কুলেরই এক সিনিয়র ভাই বললো যে আমার এরকম জমি আছে, এরকম একটা বাসা বানাতে হবে, নিচে দোকান, উপরে অ্যাপার্টমেন্ট হবে, মিক্সড ইউজ একটা বিল্ডিং। তো হ্যাঁ ভাই করবো, সমস্যা নেই। তখন একটা ঈদের ছুটিতে গেছি যশোরে, তখন প্রথমবার সাইটে দেখছি। এরপরে খুবই টিপিক্যাল একটা সাইট, মানে যশোর শহরটা খুব বড় না এবং ওখানে সবাই সবাইকে চিনে, মফস্বলের এটাই আসলে আসল বৈশিষ্ট্য। সো ওইখানে খুব টিপিক্যাল একটা প্রোগ্রাম হবে, আমরা কাজ করব, কিন্তু অফিসে এসে বসে যে এরকম যশোরের প্রজেক্ট আছে, এইটা করবো, বুঝিস প্রেস্টিজের বিষয় কিন্তু। হ্যাঁ, বিকজ হোয়াট উই আর ডুইং দেয়ার, এইটাই মানুষজন জানবে। হ্যাঁ, যে রুফলাইনার্স এমন একটা কাজ করছে ওখানে। রাজীব প্রথমে বললেন ঠিক আছে তাহলে চল আবার দেখি জমিটা, আবার সাইট দেখা হলো, আরেকবার আসলো যশোরে,
তেসারে বলা হলো কি করা যেতে পারে, কি সিস্টেমে এটা খুব ইকোনমিক ওয়েতে করা যেতে পারে। আসলটা এই প্রজেক্টটা আসলে অঙ্ক থেকে আসছে যে ভাই আমার কাছে এত টাকা আছে, এত টাকা দিয়ে প্রজেক্টটা বানাতে চাই এবং শেষ করব। সো ওই রকম একটা কমিটমেন্ট থেকেই আসলে যাও, হ্যাঁ ভাই এই মধ্যেই শেষ করব। এবং কিন্তু দেখে যেন প্রজেক্টটা ঢাকাইয়া বা শহুরে বা খুব মডার্ন কোনো একটা বিল্ডিং এরকম চিন্তা ছিল না। এই যশোরে এই পার্টিকুলার লোকেশনে এরকম একটা বিল্ডিং হওয়া দরকার। সো এইটা যশোরের প্রজেক্টের যেমন সত্যি একইভাবে ঈশ্বরদীতে আমরা একটা প্রজেক্ট করলাম, ওটা হচ্ছে একজনের তার দাদাবাড়ির পাশের এক্সটেনশন। ওইখানেও খানিকটা এরকমই গল্প যে যে গল্পটা হচ্ছে এর মতো বংশের মতো, যে আমরা মাঝে মাঝে যাব, মামার বাসা বানালাম, নিজের প্রজেক্ট তো খানিকটা মামা হয় আমার, এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি বেশি। এই এক্সপেরিমেন্ট প্রত্যেকটা প্রজেক্টে আমরা জোর করে ফেলি, নিজের মতো করে এটা করি, এটা করি, ওটা করি, ওটা করি। অনেক দিন ধরে প্রজেক্টটা চলছে এবং অনেক দিন ধরে প্রজেক্টটা তৈরি হয়েছে, নট অ্যাবাউট দ্য বিল্ডিং ইটসেলফ, গল্পটাই তৈরি হয়েছে অনেক দিন ধরে। ছোট্ট 4 রুমের একটা টালির বাড়ি, একতলা, একটা রুম আছে দোতলা, সেটিংটা হচ্ছে একটা ধান ক্ষেতের মধ্যে অলমোস্ট জায়গাটা। ওখানেও শুরুর দিনই কথা হয়েছে আমার কিন্তু বাজেট এত টাকা, এর মধ্যে শেষ হইতে হবে। সো সবসময় ঢাকার বাইরের প্রজেক্টগুলোতে বাজেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড উই মাস্ট রেসপেক্ট দ্যাট বাজেট, আদারওয়াইজ এই প্রজেক্টগুলো করাটা উচিত না। আরেকটা প্রজেক্ট বলতে চাই, এখানে সুফি বাড়ি, তো প্রজেক্টটা আসলে বাজেট কনস্ট্যান্ট খুব একটা ছিল না, কিন্তু ওনারা একটা ফ্যামিলি থেকে এটা ওন করছিল, সুফি বাড়ি এই জন্য নাম। তো প্রত্যেকেরই আলাদা আলাদা স্বপ্ন আছে বাড়িটা নিয়ে, যে ওনাদের বাংলাদেশে ওনাদের কোনো গ্রামের বাড়ি নাই। সো এমন একটা জায়গা চায় যেখানে গেলে তাদের গ্রামের বাড়ি মানে নিজস্বতা ফিল করে। সেক্ষেত্রে যারা ওনার ফ্যামিলিটা আছে তাদের প্রত্যেকেরই চাওয়া আছে, কেউ হয়তো প্রকৃতির কাছে থাকতে চায় বেশি, কেউ হয়তো ভিতরে কমফোর্টটা চায়, হ্যাঁ, কেউ পুকুরের মধ্যে একটা ডেক চায়, হ্যাঁ, কেউ পুকুর চায়, কেউ মাছ চাষ করতে চায়। সো এই সবগুলা স্বপ্ন নিয়ে একটা বাড়িটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, মানে আমরা যেমন টিম ওয়ার্ক করেছি, ওনারাও টিম ওয়ার্ক করেছে। হ্যাঁ, সাথে আবার এই যে গাছপালা, গরু, ছাগল, হ্যাঁ, সবই থাকবে। হ্যাঁ, সো ওই প্রজেক্টটা ওই জন্য আমাদের কাছে খুব স্পেশাল এবং অনেক বড় জায়গা। হ্যাঁ হ্যাঁ, সবাই বলবে হয়তো এরকম একটা ইমেজ হয় যে আচ্ছা এত বড় জায়গা খালি রেখে এইটুকু বাড়ি বানিয়েছে, কিন্তু ওইটাও মনে হয় মাঝে মাঝে দরকার আছে যে নেচারটাকেও আমি একজন উদ্যোগ নিয়ে ওটাকে প্রিজার্ভ করলাম, অনেক কিছু বানালাম না। হ্যাঁ, যতটুকু দরকার ওই এত বড় জায়গায় আমি অনেক কিছুই বানাতে পারতাম, বানালাম না। আমার থাকার জন্য হয়তো একটা 14 ফিট 16 ফিট একটা রুম হলেই হয়, ওইটুকুই। সো ওই বাড়িটা এই জন্য আমাদের কাছে স্পেশাল। এবং ওই গ্রামের বাড়ি ওনাদের মধ্যে আমরা মানে সাকসেস বলবো সেটাই, যে ওনাদের মধ্যে ওই জিনিসটা আমরা ভেবেছিলাম হয়তো বানিয়ে রেখে দিবে, যাবে না বা ওরকম কিছু হয়নি। হ্যাঁ, সো ওনারা খুবই বেশি অ্যাটাচ এবং ওনারা ওটা বাড়ি হিসাবেই ফিল করছে এবং মানে খুব বেশি ওটার সাথে অ্যাটাচ হয়ে গেছে, যে এমন না যে মাসে একবার গেলাম, ওরকম না, সপ্তাহে 3 বার যাচ্ছে। সো ওইখানে আমি বলবো যে সাকসেসফুল, যে হ্যাঁ ওনাদের নিজস্ব একটা বাড়ি হয়েছে, এই ফিলিংটা আমরা দিতে পেরেছি। আমরা 2013-14 দিকে একটা প্রজেক্ট শুরু করি গোপালগঞ্জে, প্রজেক্টের নাম হচ্ছে নিদ্রাবিলাস। কাজ শুরু করেছি ধরো আর্কিটেকচার সব কিছু মিলে হয়তো 2012 থেকে। হ্যাঁ, তো এই প্রজেক্টটা 2014-15 দিকে মনের কনস্ট্রাকশনে গেছে। ঢাকার থেকে ওখানে শুধু পৌঁছানো, ফিজিক্যালি পৌঁছানো, এইটাই রাজীবের কমেন্ট ছিল যে আমি এত কিছু বাংলাদেশকে চিনতেছি, এত কিছু শিখতেছি, এটা অন্য প্রজেক্টে সম্ভব হতো না। সো নিদ্রাবিলাস প্রজেক্টটা 8 ভাই বোন, তারা সবাই সরকারি চাকরিজীবী, অলমোস্ট ঢাকাতে থাকেন, কেউ কেউ বিদেশে থাকেন। ছুটির সময়গুলোতে ওখানে যাই, ওখানে তার মা আছে, বোনরা থাকেন, সবাইকে একসাথে নিয়ে আসা, এটাই হচ্ছে প্রজেক্টটা। পুরোনো একটা বাড়ি আছে, একটা উঠান আছে, তার সাথে নতুন এক্সটেনশন একটা বাসা হয়েছে। বাসার ঘরগুলো ইচ্ছা করি একটু ছোট ছোট, কিন্তু ঘরের বাইরের অংশটা বড় বড়, সবাই একসাথে গ্যাদার করার জায়গা আছে। এই প্রজেক্টগুলো করাটা আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে, এই লোভটা বাড়তেছে। প্রান্তিক এলাকার সাধারণ মানুষ মনে করেন যে স্থপতির কাছে যেতে হলে একটা নির্দিষ্ট বাজেট নিয়েই যেতে হবে
কিংবা নির্দিষ্ট পরিমাণ জায়গার কোনো প্রকল্প না হলে আসলে স্থপতির কাছে যাওয়া যাবে না, কিংবা এই যে একটা দূরত্ব, আমি স্থপতির সঙ্গে যোগাযোগ করব কিভাবে, পাবো কোথায়, এই দূরত্বটা আসলে ঘোচানো সম্ভব কিভাবে? আমার যেটা মনে হয় যে আমরা হয়তো একটু ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকতে গিয়ে একটু হয়তো নিজেদেরকে গুটিয়ে ফেলি। হ্যাঁ, সো ওই পরিচয়টা দেশের মানুষের সাথে, দেশের সাথে ওইটা কাজ করার সময় একটু বাড়াতে হবে। হ্যাঁ, ওই সম্পর্কটা তৈরি করতে হবে, তাহলেই জানতে পারবে যে আচ্ছা আর্কিটেক্ট হয়তো এত দুর্লভ কিছু না, এবং বাসস্থান এটা একটা বেসিক নিড, খুব কম খরচেও হতে পারে, বেশি খরচেও হতে পারে। হ্যাঁ, সো ওই যে ভীতিটা, ওইটা কাটানোর জন্য ওনাদের কাছাকাছি যাওয়া, নিজেদের আমরা কি করি সেটা তুলে ধরা, এটা প্রয়োজন। আপনি কি এর সঙ্গে কিছু যোগ করবেন? সহজভাবে যেতে হবে, সহজভাবে আসতে হবে, সহজভাবে তার কাছে যেতে হবে। এই সহজ রাখতে পারলেই বিষয়টা হবে। কারণ আড়ষ্টতা আছে, আমার নিজেরই আছে। হ্যাঁ, যে আমি কি এই কাজের জন্য স্পেশালিস্ট কারোর কাছে যাবো কিনা, জাস্ট ভাই এটা করতে চাচ্ছি, এই প্রথম অ্যাপ্রোচটা দুই তরফে যে কোনো একজন নিতে হবে। শিওরলি প্রত্যেকে চাচ্ছে, প্রত্যেকটা আর্কিটেক্ট, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আর্কিটেক্টই মফস্বলে কাজ করতে চায়। এরপরে অনেকগুলো লেয়ার আছে, এই টাকার অঙ্ক মুখ এগুলো সব কিছু একদম সুপারসিড করে যাবে, শুধুমাত্র দুজনের মানসিকতা মিলতে হবে। মানসিকতা মিলার জন্য তো বারবার তার সাথে কথা বলতে হবে। সো কথা আমরা নিজেরাই আগ বাড়ায় কথা বলতে চাই, এবং আমাদেরকেও যদি কেউ কল করে, ভেরি ওয়েলকাম, প্রজেক্ট হোক না হোক, নো ইস্যু, পরিচয়টা হোক। এইভাবে আসলে সম্পর্কটা পারবে, আরও বেশি ঢাকার বাইরের প্রজেক্ট হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান রুফলাইনার্সের কিছু ভালো কাজের উদাহরণ আমরা আপনাদের সামনে দেখাতে চেষ্টা করেছি। এই প্রতিষ্ঠানটির কর্ণধার ছিলেন 3 বন্ধু, যাদের অন্যতম প্রয়াত স্থপতি রাজীব আহমেদ। আমরা যখন নির্মাণ রসায়ন অনুষ্ঠান শুরু করি, শুরুতে বেশ কয়েকবার আলাপ হয়েছে। রাজীব আহমেদ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসতেও চেয়েছিলেন, কিন্তু নানা কারণে সেটি আর হয়ে ওঠেনি এবং গেল বছর তার আকস্মিক মৃত্যু ঘটে। আমরা প্রয়াত স্থপতি রাজীব আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, এবং তিনি আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া কাজগুলো রয়ে গেছে, এবং সেই কাজগুলোকে উপজীব্য করেই এগিয়ে যাচ্ছে রুফলাইনার্স। আমরা তাদের সাফল্য কামনা করি। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্ব। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান প্রেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন মিস্টার এমি তাহির, যিনি একই সাথে আরবান প্ল্যানার এবং এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো নিয়ার অ্যাবাউট 18 বছর ধরে কাজ করছেন, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলে থাকি ইউএন প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করে থাকেন। একটু ছোট করে যদি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশ এবং জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে, কনস্ট্রাকশন এবং ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমরা কাজ করে যাচ্ছি। যেটা দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমরা বহু ধরনের চ্যালেঞ্জ এখানে ফেস করে থাকি, যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি, এবং এই প্রজেক্টগুলো যথেষ্ট সেন্সিটিভ, এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়, আমাদের টিমকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু যেহেতু চ্যালেঞ্জের কথা অনেকবারই আসছে, যদি আমরা ছোট করে জানতে চাই যে আসলে কোন চ্যালেঞ্জগুলো মেইনলি ফেস করেন এবং যেটা আসলে মিটিগেট করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। স্পেশালি ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমাদের যে চ্যালেঞ্জগুলো বেশি ফেস করা লাগে সেটা হচ্ছে যে আমরা যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং ওয়াটার রিজার্ভার করি, ওয়াটার ট্যাঙ্কি করি, তখন সেগুলোতে বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপের কারণে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, স্পেশালি লিকেজ হয়, যেটার ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে কনস্ট্রাকশন লিকেজগুলো আমাদেরকে ফিল আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি। সেই কেমিক্যালগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন যে ওয়াটার ট্যাঙ্কি এবং রবার ট্যাঙ্কি লিকেজটা হয় সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো হয়, স্পেশালি যখন ওয়াশ প্রজেক্ট করি, টয়লেটগুলোর ক্ষেত্রে আমাদের যখন প্লাম্বিং ওয়ারিং হয়, ওয়ারিংগুলোর ক্ষেত্রে যে জয়েন্টগুলো থেকে অনেক সময় ওটার লিকেজ হয়, যার দরুন আমাদের দেখবেন যে টয়লেটের উল্টা পাশে, বিশেষ করে যে পাশে আমরা টাইলসটা লাগাই তার উল্টা পাশে বিভিন্ন ধরনের ড্যাম পরিলক্ষিত হয়। এগুলোর ক্ষেত্রে আমরা স্পেশালি
যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা সাধারণত ইউজ করে থাকি। এই কেমিক্যালগুলোর নিয়ে যেহেতু কথা হচ্ছে, কেমিক্যালগুলো আসলে সোর্সিং করা বা কেমিক্যালগুলো আসলে ওয়ারেন্টি প্রোডাক্ট কিনা সেটাও তো বোধহয় একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের জন্য। সেই ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যালগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা সাধারণত চেষ্টা করি যে ব্র্যান্ডেড কেমিক্যালগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে স্বনামধন্য যে সকল পণ্য আছে, যে সকল কোম্পানি আছে, সেসব কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি। স্পেশালি আমরা ওয়াটার লিকেজের জন্য এবং ড্যাম প্রুফের জন্য আমরা চেষ্টা করি যে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক, যেটা DB2K সিমেন্টিয়াস কোটিংটা কেমিক্যালের সাথে আমাদের বন্ডিং এজেন্ট অনেক ভালো হয়, এবং যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন যে মোটর থাকে এইটার সাথে আমাদের যে ডিউরেবিলিটি অনেক ভালো পাই আমরা, সেই জন্য এডিশনটা বোধহয় একটু বেটার অনেক ভালো। এই তো গেল আসলে ওয়েট এরিয়ার কথাগুলো আমরা জানলাম, ওয়াশরুমের অপোজিট ওয়ালে ড্যাম্প হলে আমরা কি ইউজ করব, কিন্তু ছাদ তো একটা বড় জায়গা। সো এই ছাদে এখন কি ধরনের সলিউশন আপনারা ইউজ করছেন? ট্রেডিশনাল যে সলিউশনটা ছিল তারও বাহিরে, বা এখন কি সলিউশন আপনারা ফলো করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা বিগত দিনগুলোতে ছাদগুলোতে আমরা কাস্টিংয়ের পরে যে জিনিসটা ইউজ করতাম সেটা প্যাটার্ন স্টোন এবং আমরা লাইম ট্রেসিং করতাম, যেটা জলছাদ যেটাকে বলে, সহজ ভাষায় জলছাদ যেটাকে বলে, সেটা অনেক দিন যাবত ইউজ হয়ে এসেছে। এবং সেটা জলছাদের ক্ষেত্রে যেটা হয়, বিল্ডিংয়ের ওয়েটটা বেড়ে যায়। ওয়েটটা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হচ্ছে যে পানি জমার কারণে নিচে ছাদের নিচে বিশেষ করে বটম সারফেসে আমরা অনেক ড্যাম লক্ষ্য করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বর্তমান যে প্রজেক্টগুলো আমরা করছি এবং আমাদের দেশে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রেডিশনাল যে সলিউশনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে লেটেস্ট যে টেকনোলজি আছে সেই লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করার চেষ্টা করেছি। হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ, ড্যাম প্রুফ যে সকল কেমিক্যাল আছে সেটা ইউজ করার জন্য যেটার SRI ইন্ডেক্স 98%। সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার অলমোস্ট 8 to 10% রিডিউস হয়ে যাবে রুফটপে। সেক্ষেত্রে ড্যাম প্রুফও হবে এবং টেম্পারেচারটা ছাদের অনেক কমে যাবে। এটা তো আসলে আমরা জানলাম ছাদের যে সলিউশনটা আছে, তার মানে ছাদে আমরা এমন কোনো সলিউশনই চাচ্ছি যেটা একই সাথে হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং আমাদের অবশ্যই আমরা চাই, কারণ আমরা যে এই ধরনের সলিউশন পেলে আমরা আমাদের যে বিষয়গুলো থাকে যেগুলো ছাদটাকে আমরা ফুললি ইউজ করতে পারি, ছাদটাকে ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারি। বাংলাদেশে ট্রেডিশনালি যেটা হয়, ছাদটা অনেক গরম হয়ে যায়, সবাই ছাদে সাধারণত কী করে গার্ডেন করে নিচে রিসেন্টলি রুফটপের জন্য যেখানে হিটটা কম যায়। তো সেক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল আমরা যদি পাই, ইউজ করি, সেক্ষেত্রে আমরা সবাই অনেক বেনিফিটেড এবং ছাদটাকে প্রপারলি ইউজ করতে পারবো। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা আসলে বেনিফিটটা বেশি বুঝবে। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা তো অবশ্যই, কারণ টপ ফ্লোর ঢাকা শহরে যতগুলো বিল্ডিং আছে টপ ফ্লোর সবচেয়ে কম দাম। রিয়েল এস্টেটের দিক থেকে যদি চিন্তা করা হয়, টপ ফ্লোর সাধারণত কেউ কিনতে চায় না জাস্ট ফর হিট এবং ড্যাম। এই বিষয়গুলোকে যদি প্রপারলি সলভ করা যায় তাহলে টপ ফ্লোরটাও প্রপারলি ইউজ করতে পারবে এবং সেক্ষেত্রেও তারা অনেক বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আসলে ডিটেইল একটা ডিসকাশন করলাম আমাদের এক্সপার্ট MA তাহের স্যারের সাথে, এবং আমরা এখান থেকে জানতে পারলাম ছাদের সলিউশন আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি এবং ওয়েট এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কী হতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, 18 নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.